চিত্ত যেতা ভয়শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত, যেতা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারা রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি করবে, কি আজ থেকে 5 বছর পর তুমি নিজেকে কি পজিশনে দেখতে চাও সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু বন্ধুরা তাদের ইচ্ছে কখনোই তোমার উপর ডিপেন্ড করবে না। তোমাকে নিজের লড়াইটা নিজেকে চালিয়ে যেতে হবে, কারণ এই রণক্ষেত্রে তোমরা আজ নেমেছো, আজ থেকে 3 মাস পর রণক্ষেত্রে তোমাকে সফল হতেই হবে, বিজয়ী হতেই হবে। তোমাকে দেখিয়ে দিতে হবে সেই সব। বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এএনএম জিএনএম 2024 কাউন্সিলিং প্রসেস, এবং কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, তারপর কিন্তু তোমরা কাউন্সিলিংয়ে বসবে। তো দেখো, অনেকে কিন্তু জানো না, শুধু স্কোরটাই কিন্তু বড় কথা না। তুমি হ্যাঁ অবশ্যই স্কোর একটা ম্যাটার করে, বাট এরকমও হয় তুমি ভালো স্কোর করেও কিন্তু সরকারি কলেজে চান্স নাও পেতে পারো যদি তুমি ঠিক মতো কাউন্সিলিং না করো। এবং একটা খারাপ স্টুডেন্ট অর্থাৎ তোমার থেকে কম স্কোর করেও কিন্তু সে সরকারি নার্সিং কলেজে সুযোগ পেতে পারে। তো অবশ্যই আজকের ভিডিওটা খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে, একদম শেষ অবধি দেখবে, 1 সেকেন্ডও কিন্তু স্কিপ করবে না। আর আমি একটা খুব সিক্রেট ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেটা এই ভিডিওর একদম শেষে আছে, সেটা কিন্তু কখনোই মিস করবে না। এই প্রসেস যদি তুমি ফলো করতে পারো, তুমি কিন্তু 45 অর্থাৎ 45 স্কোর করেও সরকারি নার্সিং কলেজে তোমরা সুযোগ পেয়ে যেতে পারো বন্ধুরা। হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা আজকের দারুণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ভালো করে দেখো। তো তোমাদের কিছু ফ্যাক্টস আমি বলি, ফ্যাক্টসটা ভালো করে দেখবে। তো আমাদের কিন্তু 3টে ফ্যাক্টস অবশ্যই খুবই 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 ইম্পর্টেন্ট। ফ্যাক্ট নাম্বার 1 হচ্ছে, তোমাকে যে লিস্ট সাজাতে হবে কাউন্সিলিং প্রসেসের সময়, তোমাকে টপ কলেজ মানে টপ যেগুলো তোমাদের চয়েসের কলেজগুলো আছে সেগুলো তোমাদের প্রথমে দেবে। তারপর ধরো অনেকের এরকমও ইচ্ছা আছে যাদের বাড়ির কাছের কলেজ পছন্দ, তোমরা তাহলে বাড়ির কাছের কলেজকে প্রথমে দেবে। তারপর তোমাদের টপ যেগুলো কলেজ, যেমন এনআরএস, আরজিগড়, এসএসকেএম, পিজি, সাগর দত্ত, এরকম টপ লেভেলের কলেজগুলোকে রাখবে। তারপর কমা কলেজগুলোকে রাখবে। তো এরকম কিছু ব্যাপার আছে, আমি টোটালটা একটা ডিটেলস আলোচনা করছি। তোমাদের অনেক দূরে র্যাঙ্ক করলেও কিছু কিছু কলেজ আছে যেখানে ফি স্ট্রাকচারটা কিন্তু একটু বেশি আছে, বা কলেজে সেই কলেজে কিন্তু তোমাদের হোস্টেল মানে অ্যালাউ করে না, হোস্টেল দেয় না ফার্স্ট ইয়ারে। তো অনেকে কিন্তু তারা এইসব কলেজ চুজ করে না। তো যাদের র্যাঙ্ক দূরে তারা কিন্তু এই সুযোগটা নিতে পারো, ঠিক আছে। এবার কোন কোন কলেজে হোস্টেল অ্যাভেলেবিলিটি আছে সেগুলো কিন্তু অবশ্যই একটা ম্যাটার করে। তো চলো আমি তোমাদেরকে শেয়ার করব। এবার চলে আসছি এএনএম জিএনএম। এবার দেখো তোমরা যারা, আরেকটা কথা বলি, অবশ্যই এএনএম জিএনএম 2024 কাউন্সিলিংয়ের জন্য কিন্তু অবশ্যই দেখো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। দেখো ভিডিওটা যে তোমরা দেখছো, ভিডিওটা দেখো ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও দেখো কমেন্ট বক্সে এই গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া আছে। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে যাবে এবং অবশ্যই তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে যুক্ত হয়ে যাবে। এটা তোমাদের প্রথম কাজ। কেন যুক্ত হবে? কারণ এইখানেই যুক্ত হতে বলছি। এই যে কাউন্সিলিংয়ের এই 3 মাস যে প্রক্রিয়া চলবে, রেজাল্ট বেরোবে, মেডিকেল সার্টিফিকেট কীভাবে করবে, ডোমিসাইল সার্টিফিকেট কী করে করবে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং, মপ আপ কাউন্সিলিং কীভাবে করবে, এত বড় একটা প্রসেস কিন্তু হতে 2-2.5 মাস টাইম লাগবে। তো এই টোটাল প্রসেসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আর কোনো তোমাদের চাপ থাকছে না, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সবার আগে কিন্তু আমি আপডেটটা এই গ্রুপে প্রোভাইড করবো। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হওনি বা বুঝতে পারছো না কোন কারণবশত, দেখো তোমরা এই নাম্বারটাই সরাসরি টেক্সট করবে 78108, ঠিক আছে, 49480। এই নাম্বারটায় কল করো না, কারণ প্রচুর কল আসে, দিনে প্রায় 50-100টা কল আসে, এত কল রিসিভ করা সম্ভব নয়। জাস্ট হোয়াটসঅ্যাপে টেক্সট করে বলবে যে স্যার বা দাদা আমি এএনএম জিএনএম 2024 কাউন্সিলিংয়ের জন্য গ্রুপে যুক্ত হতে চাই, আমাকে লিঙ্কটা দিন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া আমি এটাই। এবার দেখো তোমাদের যারা যারা এএনএম কলেজ টার্গেট করছো, ঠিক আছে, এএনএম কলেজ যারা যারা টার্গেট করছো, তো তোমাদের প্রথমে কি করতে হবে, এএনএম যতগুলো কলেজ আছে সেই কলেজগুলোকে প্রথমে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এএনএমে 13টা কলেজ আছে, সেই 13টা কলেজকে তুমি পরপর সাজালে, তারপর যতগুলো সরকারি জিএনএম কলেজ আছে সেই জিএনএম কলেজগুলোকে তুমি পরপর করে কিন্তু সাজাতে থাকবে, ঠিক আছে। এবার নেক্সট দেখো এএনএম, এবং যাদের ইচ্ছা আছে জিএনএম করার, তোমরা কিন্তু প্রথমে গভর্নমেন্ট জিএনএমের যে কলেজগুলো আছে সেই জিএনএমের কলেজগুলোকে অবশ্যই আগে রাখবে। এবার সেখানে সাজাবে কী করে সেটা অবশ্যই বলবো, যে বেস্ট কলেজগুলোকে আগে দিতে হবে। তারপর তোমার লোকেশানের একটা ম্যাটার আছে, তোমার বাড়ি থেকে দেখা গেলো কলেজটা অনেক দূরে, সেখানে হয়তো তুমি যেতে চাইছো না, তো তোমার বাড়ির কাছের যে কলেজ বা তোমার বাড়ির বা জেলার আশেপাশে, ধরো তোমার জেলা বাঁকুড়া, তো তোমার বাঁকুড়ার আশেপাশে যে কলেজ আছে, বাঁকুড়া, বর্ধমান, সেগুলোকে তুমি আগে টার্গেট রাখতে পারো। বা তুমি এরকমও করতে পারো, আরজিগড়, এনআরএস, এগুলো টপ লেভেলের যে কলেজ সেগুলোকেও আগে দিতে পারো। তো সেগুলো নিয়ে টোটালি ভিডিওটা একদম ডিটেলসে বলছি। এবার তারপর তোমার জিএনএমের সমস্ত কলেজ দেওয়ার পর তুমি তখন এএনএমের যতগুলো সরকারি কলেজ আছে তুমি দিয়ে দিতে পারো। কারণ যদি তুমি মানে টার্গেট থাকে একান্তই যে না আমি জিএনএমই করবো, এএনএম করবো না, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি এএনএম কলেজগুলোকে নাও দিতে পারো,
ঠিক আছে। বাট আমি বলবো প্রথমে যারা যারা জিএনএম করতে চাইছো অবশ্যই জিএনএম সারির কলেজগুলোকে সব সাজাবে, তারপর এএনএমের যতগুলো কলেজ সেমভাবে সাজাবে। আর এএনএম যারা যারা করতে চাইছো তোমরা প্রথমে এএনএম সারির যে কলেজগুলো আছে সেগুলো সাজাবে, তারপর যতগুলো জিএনএম কলেজ আছে সেগুলো কিন্তু পরপর করে সাজিয়ে নেবে। এবার তোমাদেরকে আমি বলবো কিছু ট্রিক্স, যে ট্রিক্স ফলো করলে কিন্তু তোমাদের অনেক মানে বুঝতে সুবিধা হবে। ধরো আমি এখানে 4টা ব্যক্তিকে নিয়েছি, ধরো ABCD 4জন তোমাদের বান্ধবী, ঠিক আছে। একজনের র্যাঙ্ক 2000, একজনের র্যাঙ্ক 2001, একজনের র্যাঙ্ক 2002, একজনের র্যাঙ্ক 3000। এটা একটা এক্সাম্পল তোমাদের আমি বোঝাচ্ছি। এক্সাম্পলটা আশা করছি খুব ভালো বুঝতে পারবে, একদম রিয়েল এক্সাম্পল দিয়ে বলছি। এবার ধরো তোমরা কাউন্সিলিং করবে, তার আগে তোমাকে তো চয়েস ফিলিং করতে হবে। তো ধরো যে 2000 র্যাঙ্ক করেছে তার ধরো আমি একটা চয়েস ফিলিংয়ের লিস্ট এরকম হয়তো সাজিয়েছি, ঠিক আছে। সে এইভাবে কিন্তু কলেজ সাজিয়েছে। তো সে কলেজগুলো কী কী দিয়েছে, প্রথমে SSKM দিয়েছে, তারপর RG কর দিয়েছে, KMC দিয়েছে, NRS দিয়েছে, সাগর দত্ত, MR বাঙ্গুর, লেডি ডাফরিন, সোমনাথ, মালদা মেডিকেল কলেজ, এরকম পরপর কলেজ সাজিয়েছে, ঠিক আছে। এবার যে ছেলেটা বা যে মেয়েটা, আমি মেয়েটার কথাই বলছি কারণ ছেলের তো জিএনএম মানে তাই তো আলাদা কলেজ। এবার দেখো যেই মেয়েটা 2000 র্যাঙ্ক করেছে, ঠিক আছে, তার এটা চয়েস, ঠিক আছে। এবার দেখা গেল সে কোনো একটা সরকারি কলেজে NRS কলেজে চান্স পেয়ে গেল, তার ফার্স্ট লিস্টেই নাম উঠে গেছে, ঠিক আছে। এবার দেখো যে মেয়েটা 2001 স্কোর করেছে, ঠিক আছে। এবার দেখো কাউন্সিলিংয়ের ট্রিক্সটা বুঝবে। সে যদি দেখা গেল প্রথমে যে ধরো 2001 স্কোর করেছে, ঠিক আছে, সে দেখা গেল প্রথমেই দিয়ে দিল সোমনাথ কলেজ, বা তোমার ধরো লেডি ডাফরিন, প্রথমে তার প্রথমে ধরো লেডি ডাফরিন, সোমনাথ, তারপর SSKM এগুলো লিখছে। তো দেখো এই যে 2001 যে স্কোর করেছে মানে যে র্যাঙ্ক করেছে, সে কিন্তু লেডি ডাফরিনে পেয়ে যাবে। কেন পেয়ে যাবে? কারণ দেখো যে 2000 র্যাঙ্ক করেছে তার টার্গেট লিস্টে কিন্তু আগে আছে SSKM, তারপর RG কর, এই করে করে তার চয়েসে কিন্তু লেডি ডাফরিন, সোমনাথ এগুলো পরে আছে। মানে সে এগুলো কলেজকে প্রায়োরিটিতে প্রথমে রাখেনি, শেষে রেখেছে। মানে আগে যদি সে SSKM RG কর পায় তাহলে যাবে, না হলে পরবর্তী কলেজগুলোকে সে মানে টার্গেট করছে। বাট দেখা গেল সে কিন্তু RG কর বা NRS পেয়ে গেছে, তাহলে নিশ্চয়ই যে 2001 র্যাঙ্ক করেছে সে এবার প্রথমে যদি লেডি ডাফরিন দেয় অবশ্যই পেয়ে যাবে, কেন সিট তো ভ্যাকেন্ট আছে। কারণ 2000 র্যাঙ্কে সে যদি NRS পেয়ে যায় তো অবশ্যই পরবর্তী কলেজগুলোতে সে পেয়েই যাবে, ঠিক আছে। বা এরকমও কেসটা হলো যে ধরো 2002 র্যাঙ্ক করেছে, ঠিক আছে, সেও এইভাবেই লিস্ট সাজিয়েছে SSKM, RG কর, ঠিক আছে, KMC, NRS। এবার দেখো যে 2002 র্যাঙ্ক করেছে সে কি কখনো 2000 যে র্যাঙ্ক করেছে, যে মেয়েটা NRS পেয়েছিল এক্সাম্পল দিলাম, সে কি 2002 র্যাঙ্ক করে কখনো এই উপরের কলেজগুলোতে পাবে? কখনোই পাবে না। কেন পাবে না? কেন যে 2000 র্যাঙ্ক করেছে সে যদি SSKM, RG কর, KMCতে না পায়, তো যে 2002 র্যাঙ্ক করেছে সে কখনোই এই কলেজগুলোই পাবে না। হয়তো সে তার NRS তার পরবর্তী যে কলেজগুলো আছে সেগুলোতে পেতে পারে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। মানে দেখো পরিষ্কার কথায়, ধরো তোমরা 5টা বন্ধু লাইনে দাঁড়িয়ে আসো। এবার লাইনে তোমাদের ধরো একটা কোনো কম্পিটিশানে ধরো কোনো খাবার প্রতিযোগিতা চলছে, ঠিক আছে। এবার সেখানে 5 জন পরপর লাইনে দাঁড়িয়ে আছে। এবার যে লাইনে আগে দাঁড়িয়ে আছে তাকে তো আগে দেবে, আর যে লাইনে একদম শেষে দাঁড়িয়ে আছে বা মানে পরে দাঁড়িয়ে আছে তাদেরকে পরে দেবে। আগে প্রথম যারা এসছে তাদেরকে দেবে, অর্থাৎ প্রথম র্যাঙ্কের যে স্টুডেন্ট যারা ভালো র্যাঙ্ক করেছে তাদেরকে কিন্তু ভালো কলেজগুলো আগে দেবে। তারপর যারা ধরো যেমন 3000 যে র্যাঙ্ক করেছে সে যদি প্রথমেই চাই যে SSKM, কখনোই পাবে না, কারণ SSKM তার আগের যে র্যাঙ্কার তারা কিন্তু SSKM পেয়ে গেছে, ঠিক আছে, RG কর পেয়ে গেছে। এবার সে কী করতে পারে, সে দেখা গেল কোনো বাড়ি থেকে দূরের কোনো কলেজগুলোকে সে আগে দিল। তার বাড়ি কলকাতা, সে দেখা গেল মালদার কলেজ বা কোনো জলপাইগুড়ি, সে দূরের কলেজগুলোকে দিচ্ছে। তখন কিন্তু তার পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই আছে বা থাকবে। এবার দেখো তো তুমি এরকম 1, 2, 3, 4 করে ধরো তুমি 6 নম্বর MR বাঙ্গুরে তুমি গভর্নমেন্টে চান্স পেয়েছো। এটা তোমার ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট হয়েছে, তুমি এই কলেজটায় সিলেক্ট হয়েছো। কিন্তু তোমার ইচ্ছা যে না আমার MR বাঙ্গুর ইচ্ছা না, তোমার বাড়ি SSKM, তুমি SSKM কলেজটা চাইছো, ঠিক আছে। তাহলে তোমাকে কী করতে হবে, তুমি আপগ্রেডেশন, তোমাকে সেই কলেজে যেতে হবে, সেই ইনস্টিটিউশনে গিয়ে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে এবং তোমাকে একটা আপগ্রেডেশনের ফর্ম জমা দিতে হবে। আমি আপগ্রেডেশন করতে চাইছি, অর্থাৎ তোমার যে কলেজে সিলেক্ট হয়েছো তুমি সেই কলেজ চাইছো না, তুমি তার উপরের কলেজ, ধরো উপরের কি আছে
উপরের যে কলেজগুলো ধরো সাগর দত্ত আছে, এনআরএস আছে, কেএমসি আছে, এই কলেজগুলো চাইছো। এবার তার কিছুদিন 5-6 দিন পর সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের লিস্ট বেরোবে। সেখানে দুটো কেস হতে পারে। একটা কেস নো চেঞ্জ মানে দেখা গেল তুমি যে এমআর বাঙ্গুরে পেয়েছো, সেকেন্ড কাউন্সিলিংয়ে এমআর বাঙ্গুরেই তোমার নাম উঠেছে, এটা একটা হতে পারে। আর একটা কী হতে পারে, দেখা গেল সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমার এটা চেঞ্জেস হয়ে গেল, তোমার নাম ছিল এমআর বাঙ্গুরে, সেখান থেকে তুমি পেয়ে গেছো কলকাতা মেডিকেল কলেজ। আপগ্রেডেশন হয়ে তুমি উপরের কলেজে পেয়ে গেছো, এই হচ্ছে আপগ্রেডেশন। আর তুমি যদি ভাবো যে না আমি সাপোজ এনআরএস কলেজে পেয়েছি, ভালো করে এক্সাম্পলটা বুঝবে। ধরো তুমি সাপোজ এনআরএস মেডিকেল কলেজে পেয়েছো, হ্যাঁ, এবার তোমার ইচ্ছা যে না আমি এনআরএস মেডিকেল কলেজেই পড়ব, আমি আপগ্রেডেশন করতে চাইছি না, তাহলে তোমার সেক্ষেত্রে নো আপগ্রেডেশনের ফর্মটা তোমাকে সেই ইনস্টিটিউশনে গিয়ে জমা দিতে হবে, ঠিক আছে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। অথবা কেসটা এরকমও হতে পারে, তুমি দেখা গেলো তোমার চয়েসের প্রথম চয়েসটাতেই পেয়ে গেছো, তো তোমার 1 নাম্বার চয়েসের উপরে তো আর কোনো চয়েস হচ্ছে না, 1 নাম্বার চয়েসটাই কি ফাইনাল চয়েস, মানে তার উপরে আপগ্রেডেশন মানে কি, আপ মানে উপরে ওঠা, তো আপ তো আর উপরে উঠবে না, তো সেই ক্ষেত্রে তোমাকে এই এসএসকেএম কলেজেই কিন্তু ভর্তি হতে হবে। এটা কার কেসে হবে, যারা একদম প্রথম যে কলেজটা দেবে এবং সেই কলেজে যদি পেয়ে যায় সেই তাদের ক্ষেত্রেই কিন্তু এই কেসটা হবে, তাদেরকে সেই কলেজটাতেই 1 নাম্বার কলেজটাতেই কিন্তু ভর্তি হতে হবে, এটা মাথায় রেখো। এবার দেখো এখানে দুটো ক্যাটাগরির স্টুডেন্টকে পাবো, একটা হচ্ছে গুড র্যাঙ্ক আর একটা হচ্ছে ব্যাড র্যাঙ্ক, মানে অ্যাভারেজ র্যাঙ্ক। ব্যাড র্যাঙ্ক নয়, ব্যাড র্যাঙ্ক তাদেরকে বলে যারা হয়তো 5-10 পাচ্ছে তাদেরকে ব্যাড র্যাঙ্ক, বাট যেটাকে বলবো অ্যাভারেজ র্যাঙ্ক। আর একটা হচ্ছে গুড র্যাঙ্ক। তো গুড র্যাঙ্ক কাদেরকে বলবো, যাদের স্কোর 50+ তাদেরকে আমি করেছি 50+কে গুড র্যাঙ্কের ক্যাটাগরিতে, আর যাদের বিলো 50দেরকে আমি করেছি কিন্তু অ্যাভারেজ র্যাঙ্কের ক্যাটাগরিতে। এবার যাদের দেখো গুড র্যাঙ্ক আছে, তো তোমরা তো অবশ্যই কেউ যদি 65 পাও, 70 পাও, 75 পাও, 85 পাও বা তারও বেশি পাও, তো তোমাদের তো আর চিন্তা নেই, তোমাদের তো কোনো টেনশন নেই, তোমরা তোমাদের পছন্দ মতো কলেজ তো পেয়েই যাচ্ছ, চয়েস এনি টপ র্যাঙ্ক। এবার তুমি যখন কাউন্সিলিংয়ে যাবে অবশ্যই টপ কলকাতার যে টপ কলেজগুলো আছে, বা তুমি তোমার বাড়ির কোনো কলেজ চাইছো সেগুলো কলেজকে আগে দেবে, তোমার প্রায়োরিটি অনুযায়ী সেই কলেজগুলো তুমি কিন্তু অবশ্যই পেয়ে যাবে। সেই ক্ষেত্রে যেহেতু তোমার র্যাঙ্ক ভালো, তুমি কিন্তু হোস্টেলের সুবিধাও পাবে। এবং মাথায় রেখো সরকারি কলেজে 3 বছরে পড়তে 432 টাকা খরচ হয়, মাত্র 432 টাকা 3 বছরে কিন্তু খরচ সরকারি কলেজে, ঠিক আছে। এবার দেখো এই 50+ যারা স্কোর করছো অনেকেই তাদের মধ্যে কিন্তু SC ST ক্যাটাগরি আছো, তারাও কিন্তু ভালো ভালো কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো বিলো 50, এবার বিলো 50তেও অনেকে কিন্তু সরকারিতে পেয়েছে, এমন না যে পায়নি, না অবশ্যই পেয়েছে। তার জন্য আমার এই ট্রিক্সটা যদি তুমি ফলো করো, একদম মন দিয়ে দেখো, তাহলে কিন্তু তুমিও স্কোরটা কম স্কোর করে সরকারিতে চান্স পেয়ে যাবে। এবার দেখো যারা যারা ভালো স্কোর করেছে, ঠিক আছে, তারা তো এমন কলেজ চয়েস করবে যেই কলেজে হোস্টেল আছে। হোস্টেল থাকলে তো তাদের হোস্টেলের খরচটাও লাগছে না, কারণ হোস্টেলের খরচ সরকার থেকে বের হচ্ছে। আর হোস্টেল যদি না থাকে তাহলে তোমার কিন্তু প্রতি মাসে একটা হোস্টেলের এক্সট্রা করে খরচ লাগছে। এবার দেখো যাদের র্যাঙ্ক ভালো তারা কিন্তু যেই সব কলেজে হোস্টেল নাই সেই সব কলেজে কিন্তু তারা ভর্তি হবে না, পাতি কথায়। এবার যাদের র্যাঙ্কটা একটু দূরে, আমি তাদেরকে সাজেস্ট করবো তোমরা যেই সব কলেজে হোস্টেল নাই, সেগুলো আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, সেই কলেজগুলো তোমরা আগে দেবে। কেন? কারণ যেসব কলেজে হোস্টেল নেই, যারা ভালো র্যাঙ্ক করছে তারা তো ওই কলেজে যাবে না, ঠিক আছে, যাবে না, না যাবে অবশ্যই, বাট তারা প্রায়োরিটিতে প্রথমে কিন্তু ওই কলেজগুলোকে দেবে না। কিন্তু যাদের র্যাঙ্ক দূরে, তোমরা যেই কলেজগুলোতে হোস্টেল নেই সেই কলেজগুলোকে আগে সিলেক্ট করবে, ঠিক আছে। আরও দুটো আমি কলেজ বলে দিচ্ছি, এইটা কিন্তু অনেকেই জানে না। যেমন বার্নপুর, এটা কিন্তু একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কলেজ, ঠিক আছে, যেটা গভর্নমেন্ট আন্ডারটেকিং মানে আধা গভর্নমেন্ট আধা প্রাইভেট। তো যার ফিজ হচ্ছে 3 বছরে তোমার কত টাকা লাগছে আমি বলে দিচ্ছি, 76,500 টাকা, আর ওদিকে তোমার 3800, টোটাল 80,300 টাকা খরচা হবে 3 বছরে। এইবার বার্নপুর কলেজটা কিন্তু গভর্নমেন্ট স্পন্সার কলেজ, আবারও বলছি গভর্নমেন্ট স্পন্সার, এটা কিন্তু কোনো প্রাইভেট কলেজ নয়, যেটা গভর্নমেন্ট স্পন্সার করছে, ঠিক আছে। এবার দেখো যাদের র্যাঙ্ক দূরে, যারা ভালো র্যাঙ্ক করেছে তারা কখনোই বার্নপুর কলেজ সিলেক্ট করবে না, কারণ দেখো তারা তো অবশ্যই তাদের 432 টাকার মধ্যে এত কম খরচের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কোর্স। আর যাদের র্যাঙ্ক দূরে তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা বার্নপুর কলেজটা সিলেক্ট করবে, যেটা আসানসোলে আছে, ঠিক আছে। আর দেখো আরেকটা কথা তোমাদের বলি, যে কাল্লা যে কলেজটা আছে সেই কলেজটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, ঠিক আছে। যেই কলেজে কোর্স ফিস কত, মাত্র 76,000 টাকা 3 বছরে।
এবার তোমাকে আমি একটা কথা বোঝাই, যাদের সরকারিতে ভালো ভালো র্যাঙ্ক করেছে তারা তো এই বার্নপুর আর কাল্লা কলেজে আসবে না, তারা তো এই কলেজ দেবেই না, কারণ তারা তো এত টাকা খরচাই করতে যাবে না, ঠিক আছে। এবার যাদের র্যাঙ্ক একটু দূরে আছে, তোমরা কিন্তু অনেক দূরে আগেরবার বার্নপুর কাল্লাতে 15,000 20,000 র্যাঙ্কেও কিন্তু সরকারিতে পেয়ে গেছে। এবার আমি বলবো যে বার্নপুর কালনা এগুলো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, ঠিক আছে, বা বার্নপুরটা ইএসআই কলেজ, এই কলেজগুলোকে তোমরা তোমাদের চয়েস লিস্টে অবশ্যই প্রথম দিকে দেবে, কারণ এই কলেজগুলো অনেকে ভালো ভালো যারা র্যাঙ্কার তারা কিন্তু দেবে না। এবার তোমাকে আমি একটা পাতি হিসাব ধরি, তুমি যদি আজ সরকারিতে না পাও, তুমি যদি প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হও, তোমার তো 4 থেকে 5 লাখ টাকা খরচা হবে। কত টাকা? 4 থেকে 5 লাখ টাকা খরচা হবে। সেই জায়গায় তোমার 3 বছরে, 1 বছরে না কিন্তু 3 বছরে 76,000 টাকা বা 80,000 টাকা যদি তুমি খরচা করো, তো সেক্ষেত্রে 4 লাখ টাকা খরচা করা বেশি ভালো না 76,000 বা 80,000 টাকা খরচা করা বেশি? অবশ্যই 76,000 টাকা খুব একটা বড় অ্যামাউন্ট না, যেটা 3 বছরে কিন্তু খরচা হচ্ছে। আর তাছাড়াও একটা প্লাস পয়েন্ট কি, এই কলেজগুলো কিন্তু টোটাল প্রাইভেট কলেজ নয়, এগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ। অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজেরও কিন্তু একটা ভ্যালুয়েশন আছে, ঠিক আছে। এবার প্রাইভেট কলেজে 4 লাখ টাকা দিয়ে পড়ার থেকে 76,000 টাকা বা 80,000 টাকা এইসব কলেজে পড়া 1000 গুণে বেটার, ঠিক আছে। এইটা কিন্তু তোমরা মাথায় রেখো। আর একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি আমি, এই দেখো আগের বার যারা যারা স্কোর কম তাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটা কথা বলছি, তোমরা কিন্তু এটা মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে। স্কোর কম মানে যাদের ধরো এই 40 45 এরকম স্কোর করছো, আমি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু অবশ্যই মপ আপ রাউন্ড পার্টিসিপেট করবে। মপ আপ রাউন্ডটা কখন হয় জানো? দেখো, প্রথমে হবে ফার্স্ট কাউন্সিলিং, রেজাল্ট বেরোবে, আপগ্রেডেশন হবে, সেকেন্ড কাউন্সিলিং, রেজাল্ট বেরোবে, তারপর অনেকে যদি ইচ্ছা হয় যে আপগ্রেডেশন করতে পারবে, তারপর হয় এই রাউন্ডটা যেটা মপ আপ রাউন্ড, বা এটা আর একটা কথায় বলে স্পট রাউন্ড, এটা স্পটে কাউন্সিলিংটা হয়। দেখো আগের বার কত দূরে দূরে র্যাঙ্ক করে সরকারিতে পেয়েছে, এটা কিন্তু আমি যেটা বলছি মপ আপ রাউন্ডের ডেটা, ভালো করে দেখো। আগের বার মপ আপ রাউন্ডে জেনারেলে 3,766 অবধি গেছে। এবার এখানে কোন কোন কলেজগুলো মপ আপ রাউন্ডে কত দূর অবধি গেছে সেটা বলে দিই। প্রথমে দেখো এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, এবার এই কলেজটা কিন্তু মপ আপ রাউন্ডে অনেক দূর অবধি যায়। আমার স্টুডেন্ট যারা যারা আগের বছর ফার্স্ট রাউন্ডে পায়নি, সেকেন্ড রাউন্ডে পায়নি, মন খারাপ হয়ে গেছিলো, আমি তাদের বলেছিলাম ধৈর্য ধরো তোমরাও পাবে, তারা কিন্তু মপ আপ রাউন্ডে ওয়েট করেছিল, তারা কিন্তু এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটালে কেউ পেয়েছে, কেউ দেখা গেল কালিম্পংয়েও পেয়েছে, কালিম্পং কলেজেও অনেক দূর অবধি র্যাঙ্ক চাই। এবার কত দূর অবধি র্যাঙ্ক চাই তার জন্য একদম অ্যাকুরেট ডেটা তোমাদের কাছ থেকে আমি রিসার্চ করে নিয়ে এসেছি। দেখো জেনারেলে আগের বার গেছিলো এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিংয়ে 3,766 র্যাঙ্ক, এসসিতে গেছিলো দেখো 6,467, ঠিক আছে, এসসিতে গেছিলো। ওবিসি বিতে গেছিলো দেখো 3,780 র্যাঙ্ক, ইডাব্লিউএস ক্যাটাগরিতে গেছিলো 8,988 র্যাঙ্ক, সিভিল ডিফেন্স ক্যাটাগরিতে গেছে 6,348 র্যাঙ্ক। তাহলে তুমি ভাবো যারা ইডাব্লিউএস সিডি তোমাদের কিন্তু 8,000 6,000 র্যাঙ্কেও সরকারিতে মপ আপ রাউন্ডে কিন্তু হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ধৈর্য ধরে থাকো, ধৈর্য কিন্তু হারালে চলবে না। যারা যারা ধৈর্য ধরবে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবে, তোমরা কম স্কোরেও সরকারিতে সুযোগ পেয়ে যাবে। এবার দেখো এনটিএস কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, এনটিএস কালিম্পংয়ের খবর দেখো, এখানেও কিন্তু আগেরবার অনেক দূর অবধি গেছিলো, ঠিক আছে। জেনারেলে দেখো 3,758 অবধি গেছিলো, ওবিসি বিতে 3,780 অবধি গেছিলো। যারা ইডাব্লিউএস তাদের জন্য দেখো 9,009, মানে তুমি ভাবো 9,000 অবধি কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরিতে তুমি যারা যারা ছিল 9,000 অবধি তারা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা কিন্তু মপ আপ রাউন্ডের ডেটা বলছি, এটা কিন্তু কোনো ফার্স্ট রাউন্ডে বলছি না, ফার্স্ট রাউন্ডে কিন্তু এত দূর অবধি যাবে না, এর থেকে অনেক কম যাবে। এটা কিন্তু একদম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড মপ আপ রাউন্ডের ডেটা বলছি, ফাইনাল রাউন্ড যেটার পরে কিন্তু আর কোনো রাউন্ড হয় না। এবার দেখো 9,009 অবধি গেছিলো। আর এসটিতেও কিন্তু আমি বলি, এসটিতেও 18,000 20,000 অবধি আগের বার গেছিলো যারা যারা এসটি ছিলেন মপ আপ রাউন্ডে। আর একটা কলেজ আছে, এই কলেজটাতেও কিন্তু কাট অফ খুব লো যায়। তো তোমরা যারা যারা তাম্রলিপ্ত গভর্নমেন্ট এমসিএইচ দেখো, ওবিসি এতে কিন্তু কাট অফ গেছিলো মানে মপ আপ রাউন্ডে 4,008। তো তোমাদের যাদের স্কোর খারাপ তোমরা কিন্তু এই সব কলেজগুলোকে আগে দিতে পারো। এই সব কলেজ বলতে যেমন এনটিএস দার্জিলিং দিলেও, তারপর তুমি এনটিএস দার্জিলিংয়ের পর কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল সিলেক্ট করলে, তারপর তুমি তাম্রলিপ্ত গভর্নমেন্ট এমসিএস সিলেক্ট করলে, তারপর আসানসোল কলেজ সিলেক্ট করলে যেটা বললাম কাল্লা, ঠিক আছে, তারপর কাল্লা সিলেক্ট করলে, ইএসআই আসানসোল সিলেক্ট করলে। এই সব কলেজে কিন্তু যারা যারা ভালো র্যাঙ্ক স্টুডেন্ট তারা দেবে না, কারণ তাদের টার্গেট প্রথমে টপ কলেজ, না পেলে তারা কিন্তু এইগুলো কলেজে যাবে। আর যাদের র্যাঙ্ক 40-45 মানে যাদের স্কোর 40-45, তোমাদেরকে বলছি তোমরা এইভাবে কলেজ সাজাবে,
ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই সরকারিদের সুযোগ পেয়ে যেতে পারো। আর সরকারিদের সুযোগ না পেলেও মপ আপ রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করলে তোমাদের যেরকম র্যাঙ্ক আমি বললাম এরকম র্যাঙ্কের মধ্যে যদি তোমাদের থাকে তোমরা কিন্তু 6000 7000 র্যাঙ্কেও পেয়ে যেতে পারো। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার। টাটা।